আগুনে আহুতি দিয়ে রক্ত চুষে খেলেই আমি ইচ্ছাধারী ভূত পরি হয়ে যাব। এই কথা বলে সেই ডাইনি ছোট্ট লাল পরীর পিছু নেয়। তারপর লাল পরীর কাছাকাছি এসে ডাইনি এক বৃদ্ধার ছদ্মবেশ ধারণ করে। কি কষ্ট! আর এই কথাগুলো ছোট্ট লাল পরীর কানে গিয়ে পৌঁছায়। তখন সে ওই বৃদ্ধার সামনে এসে দাঁড়ায়। তোমার কি হয়েছে? খুব কষ্ট হচ্ছে বুঝি? খুব কষ্ট হচ্ছে। কাঠ কুড়োতে এসে আমার কি অবস্থা হলো! তুমি চিন্তা করো না, আমার এই হাতটা ধরে উঠে দাঁড়াও, তারপর বলো তোমার আর কি লাগবে। তখন সেই বৃদ্ধা ডাইনি ছোট্ট লাল পরীর ডানাটা চেপে ধরে আর হাসতে হাসতে নিজের আসল রূপ ধারণ করে। লাগবে লাগবে, তোর এই টানা জোড়া লাগবে, আর লাগবে তোর রক্ত, যেটা পান করলেই আমি ইচ্ছাধারী ভূত পরি হয়ে যাব। তুমি একটা ডাইনি, ছেড়ে দাও আমায়, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, ছেড়ে দাও। এই কথা বলে ছোট্ট লাল পরী খুব কাঁদতে থাকে। আর সেই সময় জঙ্গলের উপর দিয়ে উড়ে যাচ্ছিল প্রকৃতি দেবী। সে ছোট্ট লাল পরীর কান্না শুনে তাড়াতাড়ি সেখানে আসে। ততক্ষণে ডাইনি ছোট্ট লাল পরীর ডানা দুটো কেটে নিয়েছে আর তাকে কামড় বসাতে যাবে। ঠিক সেই সময় স্তব্ধ হও ডাইনি, ওকে ছেড়ে দাও, নইলে আজই আমার হাতে তোমার মৃত্যু নিশ্চিত। প্রকৃতি দেবী, আপনি এখানে? ওহো, আমার কার্যে ব্যাঘাত ঘটালেন আপনি, কিন্তু আমি ছাড়ব না। ওই পরীর রক্ত চুষে আমি খাবই। এই কথা বলে সেই ডাইনি ছোট্ট লাল পরীর ডানা দুটি নিয়ে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। এবার তুমি আমায় বলো, কে তুমি, এখানে কি করছো, আর ডাইনি তোমাকে ধরলো কি করে? আমি লাল পরি, রাজগড় পাহাড়ের ঝর্ণার পিছনে আমাদের পরীর দেশ। না 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 লালপরি, আমি তোমাকে কিছুতেই যেতে দিতে পারি না, তুমি যে এখনো খুব ছোট। তুমি একদম ভয় পেও না মা, আমার কিচ্ছু হবে না। আমি ঝর্ণার ওপারে পৃথিবী রাজ্যের জঙ্গলটা একটু ঘুরেই চলে আসবো। শুনে রাখো লালপরি, যদি তোমার ডানায় কোনোভাবে আঘাত লাগে তাহলে কিন্তু তুমি আর এখানে ফিরে আসতে পারবে না। তোমাকে চিরকালের জন্য মানব রূপেই ওই জগতে বসবাস করতে হবে। তারপর আমি আমাদের পরিরাজ্য থেকে ঝর্ণার জলের জাদু পথ ধরে জঙ্গলের মধ্যে উড়ে উড়ে জঙ্গলের শোভা দেখছিল। আর সেই সময় ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি তোমার সাথে আছি। আর এখন আমি যে রকমটি বলবো তুমি সেভাবেই কাজ করো। এরপর প্রকৃতি দেবী জাদু করে জঙ্গলের মধ্যে বয়ে যাওয়া নদীতে একটা ছোট্ট নৌকা নিয়ে আসেন। যাও লালপরি, তুমি ওই নৌকায় গিয়ে উঠে বসো। যতক্ষণ না এই নৌকা অন্য কেউ না থামাচ্ছে ততক্ষণ তুমি নৌকা থেকে নামবে না। আর শোনো, যদি কেউ তোমার নাম জিজ্ঞাসা করে তুমি বলবে তোমার নাম রেশমি। তারপর প্রকৃতি দেবীর কথা মতো লালপুরি সেই নৌকায় উঠে বসে পড়ে আর নৌকাটি তৎক্ষণাৎ এগোতে শুরু করে। নৌকো ভাসতে ভাসতে অনেক দূর এগিয়ে যেতে থাকে। তখন ও মা, ও কি গো, এমন একটা সুন্দর ছোট্ট ফুটফুটে একলা মেয়ে এই নৌকায় ঘুমন্ত অবস্থায় ভেসে চলেছে। তখন সেই বৃদ্ধ মাঝি তাড়াতাড়ি তার কাছে নৌকো নিয়ে গিয়ে, ও মেয়ে, ওঠো গো, এমন একলা একলা নৌকা চড়ে কোথায় যাচ্ছ? আমি রেশমি, আমি এটা কোথায় এসেছি? উফ, আমার যে খুব জল তেষ্টা পেয়েছে,
আমাকে একটু জল খাওয়াবে? এই মাঝ নদীতে জল কোথায় পাই মা? তুমি এসো আমার সঙ্গে, আমার ঘরে এসো। তোমার কোনো ভয় নেই গো, সেখানে গিয়ে দেখবে একটা ঠাকুমা আছে। এরপর রেশমি সেই বুড়ো মাছের সাথে তার বাড়ি চলে যায়, আর সেখানে গিয়ে ও গিন্নি, দেখো কাকে এনেছি। তুমি একজন সঙ্গী চাইছিলে না, এই দেখো ভগবান তোমার জন্য একটা ছোট্ট নাতনি পাঠিয়ে দিয়েছেন। ও মা, একে কোথা থেকে পেলে গো? কেমন ফুটফুটে মিষ্টি দেখতে। কি নাম তোমার? আচ্ছা ওসব না হয় তুমি পরে শুনো, আগে ওকে ঘরের ভেতরে নিয়ে যাও, বেচারিকে দুটো খেতে দাও, একটু জল দাও, ওর যে খুব তেষ্টা পেয়েছে গো। সেই বৃদ্ধা লাল পরীকে ঘরে নিয়ে যায়। তারপর একটা থালায় করে একটু ভাত, নুন আর কাঁচা লঙ্কা খেতে দেয়। ঘরে এইটুকুই ছিল মা। মানুষটার বয়স হয়েছে তো, বেশিক্ষণ মাছ ধরতে পারে না। যা জোটে তাই বাজারে বিক্রি করে দুটি চাল নিয়ে আসে। তুমি কিচ্ছু চিন্তা করো না ঠাকুমা, আমি এই খাবারই খাবো, আমার কোনো অসুবিধা হবে না। হ্যাঁ রে রেশমি, তোর বাবা মা আত্মীয় স্বজন কোথায় থাকে? তোর বাড়ি কোথায়? সে কথা আমায় জিজ্ঞাসা করো না ঠাকুমা, এক ভয়ানক বিপদে পড়ে আমি সব হারিয়েছি, সব হারিয়েছি। জানি না আমার কবে ফিরে পাবো সব কিছু। এরপর থেকে রেশমি সেই বৃদ্ধ মাঝির বাড়িতেই থাকতে শুরু করে। দিন কাটতে থাকে। একদিন রেশমি, অনেকদিন পর চালে একটা লাউ হয়েছে, তুই একটু পেরে দিবি মা? তাহলে তোর দাদুকে একটু তরকারি করে দিতুম। আমি এক্ষুনি পেরে দিচ্ছি ঠাকুমা। এরপর ধীরে ধীরে রাত নেমে আসে, আর পরের দিন সকাল হতেই ওগো শুনছো? কি চমৎকার হয়েছে, একবার দেখে যাও, দেখে যাও। কি হয়েছে গো গিন্নি? মাথাটা কি তোমার খারাপ হলো নাকি? সাত সকালে এমন হই হই করে চিৎকার করছো কেন? চালের ওপরে দেখো, গাছ একেবারে লাউয়ে ভরে গেছে। টমেটো গাছে টমেটো, বেগুন গাছে বেগুন। এ কি করে সম্ভব? এ যে একেবারে অবিশ্বাস্য। কবে সেই টমেটো, বেগুন, লাউ গাছ বসিয়েছি, আজ পর্যন্ত কোনোদিনও একটা ফুল ফুটতে দেখলাম না। তাতে সেখানে গাছে একেবারে ফলে ফুলে ভরে গেছে। ঠিক সেই সময় সেখানে ওই ডাইনিটা আবার এসে হাজির হয়। হ্যাঁ, গাছে ফলে ফলে ভরে গেছে। তোরা ওই পরীর জাদু করা গাছের ফল খা, আর আমি ওর রক্ত চুষে খাই। অনেক দিন খোঁজার পর আজ তোকে পেয়েছি লাল পরী। ও মা গো, হে যে ডাইনি গো! আর আর কোন পরীর কথা বলছে গো? কার রক্ত চুষে খাবে বলছে গো? এদিকে ডাইনি তখন ছোট্ট লাল পরীর দিকে এগোতে থাকে। তারপর তার গলা টিপে ধরে কামড় বসাতে যায়। ঠিক সেই সময় একটা বর্ষা এসে ডাইনির পিঠে গেঁথে যায়। দেখা যায় সেখানে প্রকৃতি দেবীর সাথে ছোট্ট লাল পরীর মা পরীও এসে উপস্থিত হয়েছেন। তুমি এসেছো? ওই দুষ্টু ডাইনি আমার ডানা দুটো কেটে নিয়েছে মা, ও আমার রক্ত চুষে খেতে চাইছিল। ডাইনি, তোকে আমি আগেও সাবধান করেছিলাম, কিন্তু তুই নিজের লোভ সংযত করতে পারলি না, তাই আমাকে বাধ্য হয়ে তোকে এই শাস্তি দিতেই হলো। আর কোনো ভয় নেই মা, এই তো আমি এসে গেছি। প্রকৃতি দেবী আমার ডানার অংশ থেকে তোমার ডানা তৈরি করে দেবেন, তারপরই আমরা আবার পরীর রাজ্যে ফিরে যাব। এরপর
প্রকৃতি দেবী মা পরীর ডানা থেকে একটা পালক তুলে নিয়ে পালকটি ছোট্ট লালপরীর কাঁধে ছুঁয়ে মনে মনে মন্ত্র পড়তেই ছোট্ট লালপরীরও দুটি সুন্দর পাখনা তৈরি হয়ে যায়। এবার তাহলে সত্যি সত্যি রেশমি মা আমাদের ছেড়ে পরিরাজ্যে চলে যাবে, আমরা আবার একলা হয়ে যাব। সেই কবে আমাদের দুই ছেলে শহরে গিয়ে তাদের সংসার করছে, আমাদের একবারের জন্য দেখতে আসে না। রেশমিকে পেয়ে আমরা সব দুঃখ ব্যথা ভুলে গিয়েছিলাম, কিন্তু এখন তোমরা দুঃখ করো না দাদু, আমি তোমাদের কাছে মাঝে মধ্যেই এসে দেখা করে যাব, কথা দিলাম। এরপর প্রকৃতি দেবী সেখান থেকে অদৃশ্য হয়ে যান, আর লালপরী তার মা পরীর সাথে সেখান থেকে উড়ে ঝর্ণার জাদু পথ ধরে আবারও পরিরাজ্যে ফিরে যায়। তুমি কি এখনো বড় হয়ে কার্টুন দেখতে ভালোবাসো? তাহলে তোমার নাম ও বয়স কমেন্টে জানাও, আর আগে